আজকে আপনাদের আমি ওই কথাটা বলার জন্য ভিডিওটা করলাম। লিখছিলাম না যে বন্দে ভারতে যখন ফিরছিলাম পুরীর থেকে, তো হঠাৎ দেখি এক ভদ্র মহিলা বসে আছেন। আমরা এদিকে, উনি ওই সাইড, একদম লাস্ট। আমরা এদিকে লাস্ট, উনি লাস্ট। তো আমি দেখছি ভদ্রমহিলা একা। আমি ভাবছি পাশে নিশ্চয়ই কেউ আসবে, সরি। তো দেখলাম না, কেউ আসছে না। তা আমি ছেলের পাশে বসে আছি, ভাবছি একটু কথা বলি। তো আমি ভদ্রমহিলাকে বললাম যে, আসবো, আপনার পাশে কেউ আছে? বললো, না না, কেউ না, আসো। মানে দূর থেকে ভদ্রমহিলাকে, বেশ একজন ভালো ঘরের মহিলা এবং বেশ বুদ্ধিমতী মহিলা এরকম দেখে মনে হচ্ছে। বয়স 75। তো আমি যখন গেলাম ওনার কাছে, পাশে বসলাম, এই যে খুব কষ্ট পাচ্ছে, আসলে এসিটা একটুখানি ঠান্ডাটা ওনার লেগে যাচ্ছে বলে উনি খুব কষ্ট পাচ্ছিলেন। তো আমি বললাম ওখানকার লোকেদের, একটু এসিটা ওনারা কমিয়ে দিন, ওনার খুব কষ্ট হচ্ছে। তো ওরা কমিয়ে দিল। এবার কথা বলতে বলতে আমি বললাম, আপনি কবে এসছেন পুরীতে? তো আমাকে বলছে, আমি পুরীতে হামেশাই আসি, চলে আসি, এসে এখানে আমি 7-8 দিন থাকি। আমি 7-8 দিন আগে এসছি। তাই? আপনার ঘরে কে কে আছে? বলছে, কেউ নেই, 2 মেয়ে ছিল, 2 মেয়েকে বিয়ে হয়ে গেছে, ব্যাস। তোমার যে দাদাই বলো, জামাইবাবুই বলো, উনি মারা গেছেন 17 সালে। তারপরে এই একা জীবন। আমি বললাম, আপনার তো মেয়ে আছে, মেয়েরা তো আপনার ফিলিংস খুব বুঝবে। ভদ্রমহিলা আমার দিকে হাঁ করে তাকিয়ে রইলেন। বলছে, তুমি কি বলছো? আমি বললাম, না, ছেলেদের অত ফিলিংস থাকে না যেটা মেয়েদের থাকে মায়ের প্রতি। বললো, ভুল ধারণা তোমার, আমি 2 মেয়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি। সে কীরকম কথা? বলছে, 2 মেয়েকে বিয়ে দিয়েছি, খুব ভালোভাবে বিয়ে দিয়েছি, তোমার জামাইবাবু থাকতে থাকতে বিয়ে দিয়েছি। এবং জামাইবাবু যে চাকরি করতেন, খুব ভালো একটা জায়গায় চাকরি করতেন, অফিসার র্যাঙ্কে, ভালো পোস্টে। তো 50 বছরের বিবাহবার্ষিকীটাও পালন করেছেন। খুব জলি মানুষ ছিলেন, খুব কথা বলতেন, বউকে আগলে রাখতেন। মানে বউকে সবসময় বলতেন, তুমি আমার হাতটা ধরে রাখো, আমি সব পারবো, এরকম টাইপের। তো ভদ্রলোকের প্রায় পিঠে একটা ব্যথা হতো। তো ভদ্রমহিলা একটুখানি পিঠে হাত টাত বুলিয়ে দিলে আবার ঠিক হতো। তো ভদ্রমহিলা খুব বলতেন, চলো না একবার যাই, চলো না একবার ডাক্তার। আরে না, তুমি অত ভেবো না, এত ডাক্তার ডাক্তার করো না, তো ঠিক হয়ে যাবে। খুব স্মোকিং করতেন। বা ধীরে ধীরে হলো কি, ভদ্রলোক হঠাৎ করে একদিন অত্যন্ত ব্যথা যন্ত্রণা হলো, নিয়ে গেল নার্সিংহোমে। নার্সিংহোমে গিয়ে বললেন, দেখলো, তখন বলল যে একদম ক্যান্সারের লাস্ট স্টেজ, ওনাকে আর বাঁচানো যাবে না বলে। ভদ্রমহিলা খানিকক্ষণ কাঁদলো। তো আমারও খুব খারাপ লাগছিল, দুজনকে জড়িয়ে ধরে কাঁদলাম, খুব শান্তিও লাগলো। তখন উনি বলছেন যে, জানো, উনি চলে গেছেন, আমি যে একটু শান্তিতে বাঁচবো, আমার সেইটুকু হচ্ছে না। হ্যাঁ, কেন? আপনার তো 2 মেয়ে বিয়ে হয়ে গেছে, তাদের ভালো বিয়ে দিয়েছেন। বলছে, এত এত অত্যাচার করছে। আমি 2 মেয়ের বিয়েতে 28 ভরি সোনা আমার ছিল। আমার শ্বশুরমশাই আমাকে অনেক সোনা দিয়ে গেছিলেন। আর এই যে বাড়িটা আমাদের আছে, বাড়িটাই আমার শ্বশুর করে দিয়ে গেছেন। এটাকেই তোমার দাদাই বলো, জামাইবাবু বলো, উনি ভালো করে আরো সুন্দর করে এটাকে সুন্দর করে করেছেন আর কি। তো আমাদের তেমন টাকা খরচা তো হয়নি, কারণ শ্বশুরমশাই বেশিরভাগটা করে গেছিলেন। আর একজন আমার ননদ আছেন, ওনার বয়স খুবই অনেক অনেক বয়স হয়ে গেছে, উনি আর কোনো বাড়ির ভাগ টাগ নেননি। তো আমি কি করেছি, আমার 2 মেয়েকে সুন্দর 2 জামাই দেখে বিয়ে দিয়েছি এবং 28 ভরি সোনা সমান ভাগে ভাগ করে দিয়েছি। তাদের যা যা প্রাপ্য হবে সব দিয়ে দিয়েছি। শুধু আমার কাছে এই একটাই গলার চেন
সন্তান থাকলে একটা চেন পরতেও এটুকু রেখেছি, বাকি আমি সব দিয়ে দিয়েছি। আর যে টাকাটুকু আছে ওই টাকাটুকু আমি মরে গেলে এই 2 মেয়ে পাবে। কিন্তু তুমি বিশ্বাস করবে কি না জানি না, প্রতিদিন আমার 2 মেয়ের একটাই কামনা, আমার মা কবে মারা যাবে। বিশেষ করে আমার বড় মেয়ে যে আমাকে কত যন্ত্রণা দিচ্ছে আমি জানি না, আমি কেন, ও কী চায়। ওর কথা হলো বাড়িটা তুমি এক্ষুনি লিখে দাও। তা আমি ওদের বলছি যে বাড়িটা যে লিখে দেব, আমি মারা গেলে তো পাবি, আমার তো 75 বছর বয়স, মারা গেলে পাবি না। বলছে আমার মুখের সামনে বলছে তুমি মরলে আমি বাঁচি। বলছে কীরকম চালাক, তোমার জামাইবাবু মারা গেছে, ক্ষমা করবেন, তোমার জামাইবাবু মারা গেছেন, তখন আমাকে 11 দিনের দিন বলছে মা তুমি রান্না করো, আমরা 2 বোন মিলে বাজার টাজার করে আনছি, রাঁধুনিটা তো রেখেছো ওই 11 দিনে, তুমি থাকো, আমরা বাপির গাড়িটা নিয়ে চলে যাচ্ছি। একটা গাড়ি মেয়েকে দিয়ে দিয়েছে, পুরনো যেটা, সেটা ছোটো মেয়েকে দিয়েছে, আরেকটা গাড়ি আছে, আমরা এই গাড়ি করে বাজার টাজার করে নিয়ে আসছি। তোমাকে যদি কেউ কিছু বলবে আমি এসব কিছু জানি না, সব আমার 2 মেয়ে করছে। আচ্ছা, তার মানে এই যে টাকা পয়সা আপনি খরচা করছেন সেটা বলতে দেবে না। বলছে এখন আমি সেটা বুঝতে পারছি যে ওরা কেন এরকম করেছিল 2 বোন মিলে। বলছে আমার তো তখন ঘোরে, আমি তো বুঝতে পারছি 50 বছর যার সাথে কাটিয়েছে সুখে দুঃখে, তাকে ভোলা কি সম্ভব হয় না। আমি তখন বলছি আমি বুঝতে পারছি, আপনি বলুন। বলছে সেই থেকে এখনো অবধি এই যে আমি বাড়ি যাচ্ছি না, আমার একটু ইচ্ছে করছে না বাড়িতে ঢুকতে। আমি যে আপনি যে ফোন করলেন এটা কার ফোন? বলছে ওটা নিচে না একটা ভাড়াটে থাকে। ঠিক ভাড়াটে না, ওটা আমার ড্রাইভার ছিল গাড়ির। তো ড্রাইভারটাকে আমি বলেছিলাম যে তোমাকে আর কাজ করতে হবে না, কিন্তু যখন তোমার দাদা মারা গেল তখন আমি ওনার ড্রাইভারকে বলেছিলাম যে তোমাকে আর দেশে ফিরতে হবে না, তুমি থাকো, এখানেই থাকো, তোমাকে ভাড়া দিতে হবে না। কারণ আমি তখন বুঝে ফেলেছিলাম যে আমাকে আমার 2 মেয়ে কখনো দেখবে না, জামাইরা কখনো দেখবে না। সেই থেকে ওই ড্রাইভার মাসিমার সমস্ত খবর নেওয়া, আপনি কটায় পৌঁছচ্ছেন, ড্রাইভারের বউ যে ছিল দেশে তাকেও নিয়ে চলে এসছে। মাসিমা বলছে আমি আর ভাড়া নিই না, কারণ আমি ভাড়া নেব না এই কারণে, ওরা তো আমাকে করছে, আমার তো সহায় সম্বল এখন এই ড্রাইভারের বউ, তার সন্তানরা, আর তো কেউ সাহারা নেই। মেয়েরা আসছে যাচ্ছে, শুধু একটাই কথা, কবে বাড়ি লিখে দেবে। আমি এই আজকে জেনারেশনকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, তোমরা চাওটা কি? তোমাদের কি চাওয়াটা কি? তোমরা কি অমর ভাবো নিজেদেরকে? প্রতিটা আজকের জেনারেশনকে আমি বলছি, ছেলে মেয়ে বলে আলাদা কিছু না, সবাইকে বলছি, তোমরা কি চাও? বাবা মারা মরে যাক, তোমরা সম্পত্তি ভোগ করবে? তোমাদেরকে দাঁড় করাবার জন্য এই বাবা মায়েরা কিভাবে শেষ হয়েছে কোনোদিন ভাবোনি? আজকে যে মাটা চাকরি করেনি, কেন চাকরি করেনি? কারণ সে জানে যে আমার সন্তানকে আমাকে আগে বাঁচাতে হবে, দাঁড় করাতে হবে। তোমার জন্য যারা ত্যাগ করলো, তোমরা তাদেরকে এইভাবে কেন অবহেলা করছো? তোমাদের কাছে তো কেউ টাকা চাইছে না, আজ কেউ টাকা চাইছে না, উপরন্তু তোমাদের দাঁড় করিয়ে তোমাদের পিছনে টাকা ঢেলে আজকে উপরন্তু এইগুলো হচ্ছে। তোমরা চাইছো যে এখনই সব দিয়ে দাও। তোমরা পারবে রাখতে? তোমাদের এতগুলো করে টাকা আসছে মাইনে, সেগুলো রাখতে পারছো না। তোমাদের আয়েস, তোমাদের এত তোমাদের লাক্সারি, আয় অনুযায়ী ব্যয় করতে তো তোমরা পারছো না। তা বাবা মায়ের সম্পত্তিগুলো নিয়ে নিলেই তোমরা সব পেয়ে যাবে, তোমরা পারবে সব কিছু? আর একটা কথা আমি আজকালকার জেনারেশনকে বলতে চাই,
কি কত টাকা, কি টাকা দিয়ে তোমরা কি কি করতে পারো? একটা প্রশ্নের উত্তর দেবে। তোমার কাছে কোটি কোটি টাকা, তুমি পারবে টাকা দিয়ে রুটি বানিয়ে খেতে? তুমি পারবে টাকা দিয়ে ভাত বানিয়ে খেতে? সে এইটুকু চাল হলো চাল দিয়েই ভাত হয়, এইটুকু আটা হলে আটা দিয়েই ভাত হয়, টাকা দিয়ে হয় না। প্রতিটা মা কাঁদছে, বেশিরভাগই বিধবা হচ্ছে, আর বেশিরভাগই বউ বলো মা বলো কাঁদছে শুধু সন্তানের জ্বালায়। কি চাও তোমরা? তোমাদের সাহস দিচ্ছে কে? আমি একটা কথা বলি তোমাদেরকে, আজকালকার জেনারেশনকে, ভুলে যেও না একই পরিণাম তোমাদেরও হবে। জরা ব্যাধি মৃত্যু, এর থেকে কেউ ছুটকারা পায়নি, পাবেও না। সে তুমি জমিদারি বলো আর ফকিরি বলো, কেউ ছুটকারা পাবে না। তোমাদের সময় আসবে, তখন তো কেঁদে কেঁদে বলবে আহা আমার বাবা মা ছিল। তখন কেঁদে লাভটা কি হবে? এই ঢঙের কান্নাগুলো তখন কেঁদো না। ঢং দেখিয়ে দেখিয়ে বড় বড় শ্রাদ্ধ পার্টি, অমুক তমুক, মাকে ওই দিলাম বাবাকে ওই দিলাম করো না। বাঁচতে যাদেরকে তোমরা দিলে না, তাদেরকে মরে যাওয়ার পর শ্রাদ্ধে তোমরা দিতে আসছো? থাপড়ে গাল লাল করে দিতে হয় একদম। পুলিশের আমি বলে দিয়েছি, পুলিশের খবর রাখবেন। যখনই দেখবেন কিছু হচ্ছে পুলিশকে খবর দেবেন। বলছে না আমি ধীরে ধীরে সব নাম্বার রেখে দিয়েছি, জানো আমি আর পারছি না নিতে। ভদ্রমহিলা বাঁচতে চাইছেন কিন্তু বাঁচতে পারছেন না। কোথায় ঢুকবেন? ঘর মানে কি শুধু একটা দেওয়াল? ঘর মানে হচ্ছে একটা কতগুলো প্রিয়জন, ভালোবাসার মানুষ। সেটা যদি ছ্যাঁচা বাড়িরও হয় না, সেটা কি ঘর বলে? এই না যে এশিয়ান পেন্ট, অমুক পাথর, তাজমহল, ওগুলোকে ঘর বলে না। কোথায় তোমাদের ফিলিংসগুলো? কি হয়েছে তোমাদের? কত 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 টাকা চাই, কত লাক্সারি করতে চাও তোমরা। লাক্সারি করে করে আজকে তোমরা কতদিন বাঁচছ? 17 বছরও কেউ বাঁচছ না। 17 বছর ছেলে মারা যাচ্ছে, বাইরের ফুড খাচ্ছ, ড্রিঙ্কস করছো। মেয়েরাও একতাল সমান। মেয়েরা আজকালকার মেয়েরা যে কিবার বেড়েছে বাপ রে বাপ। মেয়েদের যদি বলা যায় যে তুমি যে রাত কাটাচ্ছ, রাত কাটিও না পুরুষদের সাথে। কেন আন্টি? ওমা তুমি রাত কাটাচ্ছ কেন আন্টি? রাত কাটালে কি হয়? বাহ, 2 দিন বাদে তোমার বিয়ে হবে, তুমি বলছো রাত কাটালে কি হয়? তুমি জানো না? তোমার মাকেও প্রণাম, তোমাকেও খুঁটে প্রণাম। সত্যি এত এত ভালো সংস্কার কিভাবে যে দিল আমি জানি না। একটা কথা বলি তোমাদের, এরকম করো না। এই পৃথিবীতে বিবেকানন্দও বলে গেছেন, যদি তোমাকে কেউ ভালোবেসে থাকে সেটা হলো তোমার বাবা মা, আর বাকি যারা না সবাই স্বার্থের জন্য, গিভ অ্যান্ড টেক পলিসি। কেউ তোমাকে অন্তর দিয়ে ভালোবাসে না, ভালোবাসেনি, ভালোবাসতে পারে না। মা কেন ভালোবাসে? তার নারী ছেঁড়া ধন। বাবা কেন ভালোবাসে? বাবার বীর্য দিয়ে তুমি তৈরি। বাবার ওই জন্য আনন্দ হয়, এটা আমার সন্তান, বাবার এটা গর্ব হয়। তাই তারা তোমাদেরকে এরকম আগলে রাখে। এটা হচ্ছে সায়েন্সটা। তাদেরকে অপমান করো না। আজকে ওই ভদ্রমহিলাকে বাঁচিয়ে রাখতে গেলে আমি মানে তার বাড়িতে সত্যি যেতে হবে আমাকে। আমি সময় পাচ্ছি না, খুবই অসুস্থ হয়ে পড়ছি, তো যেতে হবে। কারণ ওনাকে বাঁচাতে গেলে না ওনাকে বারবার বোঝাতে হবে। ওনার বাঁচার এতটুকু ইচ্ছে নেই। উনি বলছেন আমাকে যখন এরা এতই বোঝা, অথচ ভদ্রমহিলা একটা টাকাও তার মেয়েদের কাছ থেকে নেয় না। কিন্তু মেয়েদের কথা হলো, এত বড় বাড়িটা তুমি একা ভোগ করছো, এটা আমার বাবার বাড়ি, তুমি কবে মরবে? বলছি মুখের ওপর বলছে, খাটের ওপর পা তুলে। ছি 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 ছি, এটা শোনার পর থেকে না আমি শুধু জানতাম ছেলেরাই বোধহয় খারাপ হয়, মেয়েরা যে এত নীচ এত নোংরা মনের আমি জানতাম না। ছি, এ কোথায় আমরা এসে দাঁড়ালাম? কি শিক্ষায় শিক্ষিত হচ্ছে এইসব ছেলে মেয়েরা? কোথা থেকে পাচ্ছে এইসব শিক্ষা?
এইসব শিক্ষা দিয়ে কি হবে? যে শিক্ষা বাবা মাকে শ্রদ্ধা করতে শেখায় না, বাবা মাকে যত্ন করতে শেখায় না, বাবা মার কথা শুনতে অগ্রাহ্য করে, একটা কোনো ফিলিংস নেই যে আমার বাবা মারা গেছে, মা কতটা তাকে মিস করে। একটা মেয়ে হয়ে তো মায়ের এটা বোঝে যে বাবাকে খুব মিস করছে। এতগুলো বছর থাকা, তো তোমরা যে বিয়ে করছো, ডিভোর্সটা কেন হবে না? ডিভোর্সের সংখ্যা বাড়বে না কেন? ঠিক এই কারণে বাড়ে, কারণ তোমাদের মধ্যে ইমোশন নেই। আর একটা কথা মনে রেখো, উইদাউট ইমোশন না কোনো সম্পর্ক টেকে না। সম্পর্ক কোনো জিনিসপত্র নয়, লেনদেন নয় যে পয়সা দিলাম এলো না। সম্পর্কের মধ্যে একটা ইমোশন থাকা খুব দরকার। সেখানে কে নিচু হলো আগে, কে আগে ঝুঁকলো, সেসব বড় কথা নয়। সম্পর্ককে খুব খুব দাম দাও। বিশেষ করে বাবা মায়ের মতো সম্পর্ক আর কোথায় পাবে তুমি? কোথাও পাবে না। সত্যি আমি আজকে আমিও খুব কাঁদছিলাম। অনেক ব্যথা যন্ত্রণা মেয়েদের শুনি, নিজেরও আছে, তাই খুবই কষ্ট পেয়েছি। পাল্টে যাও, শুধরে যাও, না হলে কিন্তু ঈশ্বর তোমাদের ক্ষমা করবেন না। এটুকু মাথায় রেখো, আজকালকার জেনারেশনদের বললাম। শুভরাত্রি, ভালো থেকো।